আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কাল এমপি মন্ত্রীদের শপথ, সংসদের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিবেন ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলো। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান, ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। কাল বিকাল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার আকার যাই হোক, এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এর আগে 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ। বিএনপি ও মিত্র দলের 212 জন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের 77, ইসলামী আন্দোলনের 1 ও স্বতন্ত্র 7 জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। এরপর বিকাল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান। এর পরপরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় 1000 অতিথি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন, সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই। জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে, তারা সরকারের অংশ হবে না, বিরোধী দলের থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও। এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেওয়ার। দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের আমির। এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা। ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব,
এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা। সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বৈঠকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের ভাড়া বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও, তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর।